ওয়েলকাম ডিয়ার মাই স্টুডেন্ট, লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি তোমাদের সুজয় স্যার, আর আমি পড়াবো হচ্ছে তোমাদের ভূগোল। আর আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল পড়াচ্ছি এবং ক্লাস 10-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার তোমরা তো জানো, বহির্জাত প্রক্রিয়া। আর সেই বহির্জাত প্রক্রিয়ার প্রথম কিছু অংশ বিভিন্ন পার্টে পার্টে আমরা পড়াবো, কারণ অনেকটা বড় চ্যাপ্টার। তো প্রথম বহির্জাত প্রক্রিয়ার কিছু পার্ট আমরা আজকে পড়াবো। যাই হোক, আমরা শুরু করছি বহির্জাত প্রক্রিয়া। আর তার আগে আমরা একটু বলে নিই, বহির্জাত প্রক্রিয়া পড়ার আগে আমাদেরকে একটু পূর্বে চলে যেতে হবে। পূর্বে মানে আমরা ক্লাস 9-এ তো আমরা পড়েছি অন্তর্জাত প্রক্রিয়া। আসলে ক্লাস 9-এ আমরা পড়েছি পৃথিবীর অভ্যন্তরভাগের বর্ণনা। সেই অভ্যন্তরভাগের বর্ণনাটাকেই আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলছি। অভ্যন্তরভাগের বর্ণনা মানে আমরা তো 9-এ ওই চ্যাপ্টারে আছে পৃথিবীর ভূ অভ্যন্তরে বিভিন্ন লাভা, ম্যাগমা বা ভূ অভ্যন্তরের বিভিন্ন প্রক্রিয়া এবং উত্থান পতন, তার ফলেই আজকের এই পৃথিবী তৈরি হয়েছে। তবে আমরা যে পৃথিবীর উপরিমণ্ডলে থাকি বা উপরের স্তরে থাকে, সেই উপরের স্তর কিন্তু ওই অন্তর্জাত প্রক্রিয়ার দ্বারাই সম্পন্ন হয় না। সেই উপরের বিভিন্ন যে ভূমিরূপগুলো আমরা পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি যাই পড়ি না কেন, সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ওই ক্লাস 9-এ পড়ে ওঠা যে অন্তর্জাত প্রক্রিয়া, যেরকম লাভা ম্যাগমা উপর দিকে উত্থান হয়, সে আবার নিমজ্জন হয়, তার ফলেই তৈরি হয়েছে এমন কিছু না। যেগুলো আমরা পৃথিবীতে দেখি, মানে এবড়ো খেবড়ো পৃথিবী। এবড়ো খেবড়ো কেন বললাম? পৃথিবীর যদি তুমি দেখো, এটা পৃথিবীর উপরিমণ্ডল। এই উপরিমণ্ডল, পাহাড়টা এরকম উঁচু নিচু, সমভূমিটা এরকম জায়গা, আবার মালভূমিটা টেবিলের মতো দেখতে এরকম হয় ভূমিরূপ। তাহলে এই যে উপরি যখন তৈরি হয়েছে অন্তর্জাত প্রক্রিয়ার ফলে, এগুলো কি এরকমই তৈরি হয়েছে? না, এগুলো হয়তো এরকম পাহাড় ছিল, সেটাই আস্তে আস্তে এখন হয়ে গেছে হচ্ছে এরকম পাহাড়। কেন এরকম হয়েছে? এই পৃথিবীর এই যে পৃথিবীটা দেখতে আমরা যেরকম আমাদের বাড়িতে যে মেঝে থাকে, সেই মেঝের মতো না পৃথিবীটা এবড়ো খেবড়ো। এই এবড়ো খেবড়ো হওয়ার প্রধান কারণ হচ্ছে উপরিমণ্ডলের বিভিন্ন প্রক্রিয়ার ফলে। এবার উপরিমণ্ডলের বিভিন্ন প্রক্রিয়া মানে উপর ভাগটা বিভিন্নভাবে ক্ষয় হয়েছে, সেটা আবার কোনো জায়গার নিচু জায়গায় জমে উঁচু হয়েছে বা কিছু কোনো কারণে হয়েছে। সেই কারণগুলোকেই হচ্ছে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে বলা হয়। আসলে বহির্জাত প্রক্রিয়া হলো পৃথিবীর উপরীয় অঞ্চল, এবং সেই উপরীয় অঞ্চলটা বিভিন্ন প্রাকৃতিক শক্তি, সে প্রাকৃতিক শক্তি হতে পারে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, তারপরে হচ্ছে সমুদ্রের স্রোতের আঘাত, এই সমস্ত কারণগুলোর মাধ্যমে পৃথিবীর উপরিভাগটা এই যে আজকে পরিবর্তন হয়, এবং সেই উপরিভাগের পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের যে ভূমিরূপে থাকি, যেরকম যদি দার্জিলিংয়ে যাও একরকম ভূমিরূপ, বা থর মরুভূমিতে যাও একরকম ভূমিরূপ। কেন হয়েছে? সেই উপরিভাগেই তো আমরা যাচ্ছি, আমরা তার অভ্যন্তরে ঢুকছি না। সেই অভ্যন্তর ভাগটা আমরা 9-এ পড়েছি। আর এই যে উপরিভাগটা, পৃথিবীর উপরীয় স্থলটা, সেটাই এই পরিবর্তন হয়েই তো পৃথিবী শুধুমাত্র অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে হয় না, পৃথিবী বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে হয়। মানে পৃথিবী মানেই পৃথিবীর অভ্যন্তর ভাগ আর পৃথিবীর উপরিভাগ, এই দুটো নিয়েই তৈরি হয়। তাই পৃথিবীর গঠন, পৃথিবীর ভূমিরূপের গঠন আমরা যখন পড়ব, তখন পৃথিবীর উপরিভাগের যেরকম গঠনটা পড়ব, নিচের ভাগের গঠনটা পড়ব। আর উপরিভাগের এই যে গঠনের, যে ভূমিরূপের পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই গঠনের বা এবড়ো খেবড়ো পৃথিবীর এই পরিবর্তনটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। পরিবর্তনটা যে ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়, যে প্রাকৃতিক শক্তিগুলোর নাম বললাম, হিমবাহ, বায়ু, নদী, তারপরে হচ্ছে সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এই যে তাদের আঘাত প্রত্যাঘাতের মাধ্যমে হচ্ছে, সেইটাই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া হয়। আর তাহলে এবার একটু বহির্জাত প্রক্রিয়াটা বুঝলাম যে কি জিনিসটা বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগে, পৃথিবীর 9-এ পড়ে ওঠা পৃথিবীর অভ্যন্তর ভাগের উত্থান এবং পতনের ফলে যে ভূমিরূপ বা যে কিছু তৈরি হয়েছে, সেটাই বহির্জাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা পৃথিবীর সেই প্রাকৃতিক শক্তির বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আজকের যে পৃথিবীর গঠন হয়েছে বা হচ্ছে, সেটাকেই হচ্ছে আমরা বলি বহির্জাত প্রক্রিয়া। ঠিক আছে,
এই বহির্জাত প্রক্রিয়াকে আবার তিনটে আমরা ভাগে ভাগ করি। কিরকম তিনটে ভাগ? একটা নাম হচ্ছে অবরোহণ, একটার নাম হচ্ছে পর্যায়ন, আর একটার নাম হচ্ছে আরোহণ। আগে ঠিক আছে, তাহলে বহির্জাত প্রক্রিয়াকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা না অবরোহণ, আরোহণ আর একটা পর্যায়ন। ঠিক আছে, আর তার আগে বলে নিই বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি কি। বহির্জাত প্রক্রিয়া তো এই যে পৃথিবীর যে বললাম বিভিন্ন প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তিকেই কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে পৃথিবীর বাইরের একটা জিনিস, সেটা হচ্ছে সূর্য। আসলে পরীক্ষায় প্রশ্ন দিতেও পারে বহির্জাত প্রক্রিয়ার প্রধান কার্যকরী শক্তি কি? প্রধান শক্তি সূর্য। ঠিক আছে, আর বহির্জাত প্রক্রিয়াকে তিনটে ভাগে ভাগ করেছে, এই অবরোহণ, পর্যায়ন, আরোহণ। এই সূর্যের, এই যে বললাম না সূর্য, এই সূর্যের প্রক্রিয়ার মাধ্যমেই নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, সমস্ত ক্রিয়াই হয় কিন্তু, কারণ এই সূর্যের মাধ্যমেই হয় কিন্তু। এবার একটু আগে অবরোহণ আরোহণ পড়ানোর আগে একটু বলে নিই, নদী কিন্তু সব জায়গায় নেই, বা নদী সব জায়গায় কাজ করে না কিন্তু। নদীর মাধ্যমে যদি কোনো জায়গার পরিবর্তন করতে হয়, আমি বললাম তো বহির্জাত মানে ভূমিরূপের উপরিভাগের পরিবর্তন, এর ফলে আজকের পৃথিবী বা আজকে কি রকম ভূমিরূপ হয়েছে সেটা। তা নদী পৃথিবীর যে জায়গাগুলোতে আছে বা যেখানে জল আছে সেখানেই নদীর কাজ করবে। এটা আর্দ্র অঞ্চল মানে বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে হতে পারে, কারণ বৃষ্টি ছাড়া তো নদীর কোনো দাম নেই, মানে জল না থাকলে নদীর দাম নেই, তাই আর্দ্র অঞ্চলে হতে পারে। হিমবাহ কোথায় হতে পারে? যেখানে বরফ জমে থাকে, পাহাড়ির কোনো উপত্যকা বা মেরু অঞ্চল, তাহলে উঁচু পাহাড়ি অঞ্চল আর উঁচু পার্বত্য অঞ্চল, আর হচ্ছে বলতে পারি আমরা মেরু অঞ্চল বা সুমেরু অঞ্চল, কুমেরু অঞ্চল, সেই মেরু অঞ্চল। বায়ু কোথায় কাজ করে? যেখানে ফাঁকা জায়গা সেখানেই তো বায়ু কাজ করবে, কারণ বায়ুর আঘাতেই ভূমিরূপের যে এই যে বললাম না ক্লাস 9-এ ভূমিরূপের উত্থান পতনের ফলে যে ভূমিরূপ তৈরি হয়েছে সেগুলোর আঘাত, সেগুলো ক্ষয় বহন হয়েই বায়ুর কাজ করে। সেটা কোথায় কাজ হতে পারে? এই বায়ুর কাজটা হয় হচ্ছে মরুভূমি অঞ্চল আর সমুদ্র উপকূলের ফাঁকা জায়গা। ঠিক আছে, মরুভূমি অঞ্চল, সমুদ্র উপকূলে, আমাদের এখানে থর মরুভূমিতে এটা কাজ করে খুব। সমুদ্র স্রোত কোথায় কাজ করে? সমুদ্র তরঙ্গ কোথায় কাজ করে? সমুদ্র, পুরোটাই সমুদ্রে বা সমুদ্রের আশেপাশে অঞ্চলে। আর সমুদ্র তরঙ্গ তো উপকূলে কাজ করে। হ্যাঁ, সমুদ্র তরঙ্গ হচ্ছে উপকূলে কাজ করে। সমুদ্র উপকূল, যেখানে সমুদ্র তরঙ্গ মানে ঢেউগুলো আসে, দীঘা সমুদ্রে গেলে আমরা দেখতে পাই যে ঢেউগুলো এসে পরপর আঘাত মারে, তার ফলে যদি ওই অঞ্চলটা কিছুটা ভেঙে নতুন কিছু হয় সেপারেই সেটাও কিন্তু অন কাইন্ড অফ আমাদের বহির্জাত প্রক্রিয়ার একটা পার্ট। ঠিক আছে, এই বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলো আমরা কিন্তু বললাম, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ। পরীক্ষায় দিতে পারে। সবচেয়ে আরেকটা জিনিস বলে নিই, নদী কিন্তু সব থেকে বেশি বহির্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে পজিটিভ, মানে বেশি কাজ করে। পৃথিবীর প্রায় 70% এরিয়া এই নদীর দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়, বা নদীর দ্বারাই নদীর মানে বহির্জাত প্রক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক শক্তির মধ্যে নদী 70% অঞ্চলগুলোতে কাজ করে। এই জন্য একে স্বাভাবিক ক্ষয়ও বলা হয়, বা স্বাভাবিক ক্ষয়চক্রের একটা উপাদানও বলা হয়, সেটা বললাম। তাহলে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়া সম্পন্ন হয়। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ক্লাস 9-এ আমরা পড়েছি, এই যে ধরো এটা আমরা যেখানে আছি এটা হচ্ছে ভূমিরূপ, এর তলদেশ থেকে উত্থান আর পতন হয়েছে 9-এর ওই বইগুলোতে পড়েছি, যেগুলো ভূ অভ্যন্তরের প্রক্রিয়ার মাধ্যমে। সেগুলো উত্থান এবং পতনের ফলে, উত্থান যখন হয়েছে আবার পতনের ফলে বিভিন্ন অভিকর্ষ শক্তি কাজ করেছে, কারণ আমরা তো জানি উপর দিকে বল ছুড়লাম নিচে পড়লো, সেটা তো অভিকর্ষ। তা এরকম ভূমিরূপটা উঁচু হয়েছে, আবার সেই ভূমিরূপটাই কোনো না কোনো সময় ভেঙে গেছে, ভেঙে নিচে পড়ে গেছে, এটাও কিন্তু অভিকর্ষ শক্তির ফলে পড়েছে। এবং সেই শক্তির ফলে, অভিকর্ষ শক্তির ফলে নিচে পড়েছে, গড়িয়ে পড়েছে, সেটা গড়িয়ে পড়ে ভেঙে আর এক জায়গায় চলে গেছে। এগুলোর মধ্যেও কিন্তু গতি শক্তি কাজ করে। এই যে শক্তিগুলো কাজ করে বলেই আমাদের কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয় কিন্তু। ঠিক আছে,
তাহলে আমাদের কিন্তু এটা গতিশক্তি, অভিকর্ষ শক্তিও কিন্তু এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমাদের লুকিয়ে রয়েছে। এবার মূল জায়গায় চলে আসি। বহির্জাত প্রক্রিয়ার একটা বৈশিষ্ট্য, পরীক্ষা এখানে কিন্তু প্রশ্ন দিতে পারে, 3 নম্বরের দিতে পারে, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কি। বহির্জাত প্রক্রিয়ার অনেক বৈশিষ্ট্যের মধ্যে এইটা মনে করবা খুব ধীর হয়, ধীর প্রক্রিয়া একটা। কেন বহির্জাত প্রক্রিয়া ধীর প্রক্রিয়া? ওই যে আমরা তো জানি সুন্দরবন একটা বদ্বীপ অঞ্চল, সুন্দরবনে আমরা গিয়ে দেখছি আজকে ওই জায়গাগুলোতে নদীতে চর পড়েছে, আবার অনেকদিন পর নদী পলি বালি এনে আবার ওখানে চর পড়াচ্ছে, পড়তে 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 একদিনে কোনো ভূমিরূপ তৈরি হয় না। ওই যে বদ্বীপটা তৈরি হলো না, সুন্দরবনের বদ্বীপটা তৈরি হতে হয়তো 5000 বছর ধরে তৈরি হচ্ছে। বা কোনো পাহাড় থেকে ঝর্ণা পড়ছে, সেই ঝর্ণার আঘাতে প্রতিনিয়ত পাথরটা ভাঙতে 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 আসছে, এবার ভাঙাটা কতদিন লাগবে জানি না, কতদিন, ধীর প্রক্রিয়া। আর এইদিকে অন্তর্জাত প্রক্রিয়া কিন্তু আবার খুব দ্রুত বেগে হয়। কিরকম দ্রুত বেগে হয়? কদিন আগে মান্দালয় মানে মায়ানমারে বার্মাতে ভূমিকম্প হলো। ভূমিকম্প হয়ে কি হলো, এক জায়গায় ভেঙে নিচে ঢুকে গেল, এক জায়গায় বাইরে চলে গেল, এক জায়গায় কিছু ভূমিরূপ নিচের দিকে বসে গেল। এগুলো কতক্ষণে হলো? ভূমিকম্প 5 সেকেন্ড 10 সেকেন্ড আছে। তাহলে ওইটা কিন্তু খুব আকস্মিক, মানে হঠাৎ করে হয়, খুব দ্রুত হয়। কিন্তু বহির্জাত প্রক্রিয়া খুব ধীরে হয়। এই একটা আমাদের বৈশিষ্ট্য, কিন্তু মানে বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য 3 নম্বরে দিলে একটা। বহির্জাত প্রক্রিয়া একা একা হতে পারে, কোনো ধরো নদী একাই কাজ করে দিতে পারে। আবার নদী ধরো কাজ করে এখান থেকে পাথরটাকে সরিয়ে নদীর জলের আঘাতে ওই পাশে এখান থেকে এইটুকু পৌঁছে দিল। হাওয়া আবার নিজের মতো এসে, হাওয়া মানে বাতাস, বায়ু, এখান থেকে এসে আরেক জায়গায় গিয়ে ফেলে ওই হাওয়ার মাধ্যমে গিয়ে একটু সরে গেল। মানে তাহলে দুটো কাজ করলো, দুটো প্রাকৃতিক শক্তি। তাহলে বহির্জাত প্রক্রিয়া একা একাও হতে পারে, আবার একার সঙ্গে আর একজন মানে আরো কোনো প্রাকৃতিক শক্তির মাধ্যমে হতে পারে। ঠিক আছে? বহির্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়ার মেন উৎস, মূল শক্তি কি? বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি হচ্ছে সূর্য। তাহলে আমার 3টে বৈশিষ্ট্য হয়ে গেল বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য। এই হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা দিতে পারে। ঠিক আছে? এবার বহির্জাত প্রক্রিয়ার মধ্যে এবার ভাগগুলো আমি আসি আস্তে। অবরোহণ, অবরোহণ মানে এই যে প্রাকৃতিক শক্তিগুলো বলেছে না, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সমুদ্র স্রোত, এইরকম প্রাকৃতিক শক্তির আঘাতে কোনো উঁচু ভূমিরূপ বা কোনো নিচু জায়গা বা কোনো মালভূমি, এরকম টেবিল ল্যান্ডের মতো দেখতে এরকম ভূমিরূপ, কোনো জায়গা যদি এইগুলোর ফলে যদি এখানে ক্ষয়ে যায় মানে ভেঙে যায়, এই ভেঙে যায় আমার মানে উঁচু স্থান নিচু ভেঙে গিয়ে নিচু হয়ে গেল, তখন তাকে অবরোহণ বলে। অবরোহণকে আরেকটা ভাষায় তুমি বলতে পারো ক্ষয়। ঠিক আছে? আবার অবরোহণের মাধ্যমে ভূমিরূপ কিন্তু নিচু হয়, অবরোহণের মাধ্যমে কি হয়? ভূমিরূপ কিন্তু নিচু হয়, এটা একটা হতে পারে। ঠিক আছে? তাহলে অবরোহণ কি জিনিস? অবরোহণ মানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে কোনো উঁচু ভূমিরূপ যদি ভেঙে নিচু হয়ে যায় তখন তাকে অবরোহণ বলা হয়। কিন্তু নিচু হয়ে গেল মানে ধরো আরাবল্লী পর্বত, আমার মনে হয় আরাবল্লী পর্বত সবচেয়ে ভালো, কারণ আরাবল্লী পর্বত 50 কোটি বছর ধরে ধরে আছে। সেটা কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তি, বিশেষ করে বায়ু আর নদীর, এই দুটো নদী আর বায়ুর প্রাকৃতিক শক্তির ফলে এই জায়গাগুলোকে ভেঙে 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 নিচু হয়ে গেছে। আগে অনেকটা উঁচু ছিল, আস্তে আস্তে নিচু হয়ে গেছে। ওইটা ক্ষয়, ওই জন্য বলে ওকে ক্ষয়জাত পর্বতও বলা হয়। সেই অবরোহণ প্রক্রিয়ায় ভূমিরূপ কিন্তু নিচু হয়ে গেছে, নিচু হয়ে যায়। আবার আরোহণ মানে ওই নিচু জায়গা, কোনো নিচু স্থান আছে, ধরো এই জায়গাটা সমুদ্র, তার থেকে একটু উঁচু জায়গা, এরকম জায়গাগুলো নিচু জায়গা, বধ্যভূমি বা পুকুর বা কোনো জায়গা, যদি ওই ক্ষয়িত পদার্থগুলো এখানে এসে আস্তে আস্তে জমা হতে হতে কোনো উঁচু ভূমিরূপ করে তোলে। দেখবে কোনো পুকুর আছে, সেই পুকুরগুলো প্রতিদিন কিন্তু পুকুরগুলো না কাটলে আস্তে আস্তে কিন্তু পুকুরগুলোতে মানে ধরো গভীরতা 10 ফুট ছিল, আস্তে আস্তে 4 ফুট 2 ফুট 3 ফুট এরকম করতে করতে কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ বৃষ্টি হয়, বৃষ্টির ফলে চারিদিকে জল ওখানে আসে। এবার শুধু জল আসে না, জলের সঙ্গে ধুলো বালি ইত্যাদি চারিদিকের জিনিসগুলো ওখানে এসে জমা হতে হতে ওই জায়গা কিন্তু নিচু স্থান কিন্তু উঁচু হয়ে যায়। সেরকমভাবে কোনো জায়গার নিচু স্থান উঁচু হয়ে আজকে আমাদের আশেপাশেই দেখতে পাবে, যে জায়গাগুলোতে আমরা থাকি বদ্বীপ অঞ্চল, সেই আশেপাশেই দেখতে পাবে
যে নদীগুলো কিন্তু পলি জমে জমে গভীরতা কমে যাচ্ছে। কেন হচ্ছে? প্রতি বছর বন্যা হচ্ছে, বন্যার ফলে কি পলি জমছে, নিচু হয়ে যাচ্ছে। তারপরে গঙ্গার মাঝখানে, গঙ্গার যেরকম গঙ্গা নদীর মাঝ হওয়া বরাবর, যেমন গঙ্গা নদীর মাঝ বরাবর, গঙ্গা মানে হুগলি নদীর মাঝ বরাবর যদি বাঁশবেড়িয়া ওইদিকে ত্রিবেণীর দিকে যাও, হালি শহরের দিকে যাও, তার মাঝখানে চড়া পড়েছে, চাকদার দিকে চড়া পড়েছে। কেন? পলিবালি জমতে জমতে এই যে চড়া পড়ে, সেই চড়া পড়ে নিচু, মানে চড়া পড়ে মানে পলি জমতে জমতে ওই নিচু স্থান উঁচু হয়ে যায়, সেটাই হচ্ছে আরোহণ। আর পর্যায়ন মানে হচ্ছে অবরোহণ আরোহণের মিলিত পর্যায়ে ভূমিরূপটা সমতল হলে থাকে। মানে অবরোহণে কিছু ক্ষয় হলো, আর আরোহণে কিছু ওই ক্ষয়িত পদার্থগুলো নিচু স্থানে জমা হয়ে যদি সমতল ভূমি তৈরি হয়, তখন তাকে পর্যায়ন বলে। পরীক্ষার সময় এই পর্যায়ন শব্দটা কে প্রথম বলেছিল সেটাও দেয়, কিন্তু পর্যায়ন শব্দটা বলেছে পর্যায়ন শব্দটা বলেছে হচ্ছে সলিসবেরি আর হচ্ছে চেম্বারলেন। পরীক্ষায় কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু দেয়। এবার আর একটা জিনিস আসি, নগ্নি ভবন। নগ্নি ভবন হচ্ছে কোনো জায়গা উঁচু স্থান আছে, সেটা ভেঙে গেল প্রাকৃতিক শক্তি, এই নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ যার কাছে, সেই ক্ষয়িত পদার্থ ভেঙে গিয়ে টুকরো টুকরো হলো। সেই টুকরো পদার্থগুলো হাওয়া বা বাতাসের ফলে বা অন্য কোনো কাজের ফলে এক জায়গাতে অন্য এক জায়গায় সরে গেল, সরে যেয়ে নিচু স্থানে জমা হলো। এই যে টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কিন্তু নগ্নি ভবন। ঠিক আছে, এবার আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে ক্ষয়, বহন, সঞ্চয় যাই বলি না কেন, এই বহির্জাত প্রক্রিয়া থেকে মানুষের ভূমিকা আছে। অবশ্যই স্যার মানুষের ভূমিকা আছে। কিরকম আছে মানুষের ভূমিকা? ধরো আজকে দার্জিলিংয়ে কেউ যাচ্ছ, যেতে যেতে দেখছো রংপুর দিকে, মানে সিকিমের ওই রাস্তা বরাবর রেল লাইন তৈরি হচ্ছে। এই রেল লাইনটা কোথায় তৈরি হচ্ছে? ওখানে পাহাড়ের মধ্যে, এরকম পাহাড়, একে ফাটিয়ে দিয়ে রেল লাইন তৈরি হচ্ছে। এখানে ডিনামাইট চাষ করছে, এখানে ডিনামাইট চাষ করে এটাকে ফাটিয়ে দিয়ে রেল লাইন তৈরি হচ্ছে। এই জায়গাকে ফাটিয়ে দিয়ে ভেঙে চুরে রেল লাইন তৈরি করে। তাহলে এই ভাঙার ফলে এই জায়গার উঁচু স্থানটা ভেঙে গেল, নিচু হয়ে গেল, এবং নিচু হয়ে যাওয়ার দরুন এই জায়গাটাও ক্ষয় হলো। এবার এই ক্ষয়িত পদার্থগুলো কি করবে? পড়ে গিয়ে আস্তে আস্তে ভেঙে চুরে গিয়ে বা বৃষ্টির ফলে এখান থেকে আস্তে আস্তে নদীর থেকে মিশলো, নদীতে পলিবালি জমা হয়ে গেল। এইভাবে কিন্তু মানুষের দ্বারাও কিন্তু আমাদের কিন্তু এই বহির্জাত প্রক্রিয়া কিন্তু কাজ করে। ঠিক আছে, আর তাহলে আমাদের বহির্জাত প্রক্রিয়া কোথায় কাজ করে, কি বৃত্তান্ত, আমরা কিন্তু সমস্ত কিছুই বললাম। আরেকটা জিনিস বলে নিই, পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় ক্ষয় কি সব জায়গায় হয়? না, ক্ষয় সব জায়গায় হয়। ক্ষয়ের একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, তাকে বলা হয় ক্ষয় সীমা। তাকে বলা হয় কি? ক্ষয় সীমা। কোথায় ক্ষয় সীমা বা কী জিনিস? বললাম এইরকম পাহাড় আছে, এই পাহাড় এই প্রাকৃতিক শক্তি দ্বারা এরকম ভাঙছে, ভাঙতে 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 শেষ পর্যন্ত এখানে ধরো জলরাশি আছে বা সমুদ্র আছে, এইটুক পর্যন্ত ভাঙতে পারে, তারপরে আর ভাঙতে পারে না, কারণ ওর পরে গেলে এইগুলো আর কাজ করে না। তাহলে ক্ষয়ের শেষ সীমানা কোন জায়গা? সমুদ্র জলতল বা সমুদ্র তলদেশ। ঠিক আছে, আর এই ক্ষয় সীমানার ধারণা বা এই ক্ষয় সীমানা কি, এই কথাটা বলেছিল প্রথম জে.ডাব্লিউ. পাওয়েল। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এটা শর্ট কোশ্চেন হিসেবে দেয় কিন্তু। তাহলে আমাদের এখান থেকে পড়ার বিষয় কি? শর্ট কোশ্চেন, পর্যায়ন শব্দটা কে বলেছে, ক্ষয় সীমানা ধারণা কে দিয়েছে, পর্যায়ন শব্দ চেম্বারলেন সলিসবেরি, ক্ষয় সীমানা জে.ডাব্লিউ. পাওয়েল। অবরোহণ আরোহণের পার্থক্য আমি বলে দিয়েছি, কিন্তু অবরোহণ আরোহণ মানে এটা ক্ষয়, এটা সঞ্চয়, এটা উঁচু স্থান ভেঙে নিচু হয়, এটা উঁচু হয়, এইটা। তাহলে অবরোহণ আরোহণ কি, নগ্নি ভবন কি বলে দিয়েছি। বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন হিসেবে দেয়। কোন কোন প্রাকৃতিক শক্তি কোন কোন অঞ্চলে কাজ করে সেটাও, যেরকম নদী কাজ করে আর্দ্র অঞ্চল, পরীক্ষায় প্রশ্ন দেয়। হিমবাহ করে উঁচু পার্বত্য অঞ্চল বা মেরু অঞ্চলে। বায়ু, পরীক্ষায় প্রশ্ন দিল মেরু অঞ্চলে কোন প্রাকৃতিক শক্তি কাজ করে, কোন বহির্জাত, নদী, হিমবাহ, বায়ু। সব শক্তির উৎসকে সূর্য বলে দিয়েছিলাম। এইরকম ছোট ছোট কোশ্চেন কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু পড়বো, এবং বড় প্রশ্নের মধ্যে 3 নম্বরে এখান থেকে দেবে বহির্জাত প্রক্রিয়া কি, বৈশিষ্ট্য, আবরোহণ আরোহণের পার্থক্য। এবার অবরোহণ কোথায় ঘটে, আরোহণ কোথায় ঘটে, কোনো জায়গায়। পরীক্ষায় একটা সিম্পল কোশ্চেন, শর্ট কোশ্চেন, মানে এমসিকিউ ওয়ালা। অবরোহণ ইজিক্যাল টু, অবরোহণ দিয়ে ড্যাশ দিয়ে দিল, ক্ষয় সঞ্চয় বহন নাকি সবগুলোই, তুমি লিখবে
হচ্ছে ক্ষয়। এরকমভাবে কিন্তু অবরোহণ আরোহণের ক্ষেত্রে বা আরোহণেও দিতে পারে, এরকমভাবে শর্ট কোশ্চেন কিন্তু দেয়। যাই হোক, আমাদের আজকে এই যে লেসন প্ল্যানার চ্যানেলে আমরা বহির্জাত প্রক্রিয়া পড়ালাম, ক্লাস 10-এর ভূগোলের প্রথম চ্যাপ্টার। এবং ভূগোলের প্রথম চ্যাপ্টার তো অনেকটা বড়, তার মধ্যে বহির্জাত প্রক্রিয়ার মানে ভূমিকাটা, মানে বহির্জাত প্রক্রিয়া কী এবং তার ভাগটা পড়ালাম প্রথম। আস্তে আস্তে আমরা পড়াবো হচ্ছে তোমাদের সিলেবাসে যেটা আছে নদীর ক্ষয় সঞ্চয় বহন কাজ, হিমবাহেরও তাই, বায়ুরও তাই, এইগুলো পড়াবো। এবং তাদের থেকে কি কি বড় প্রশ্ন হবে, কি শর্ট কোশ্চেন কেমনভাবে হবে, সবই বলে দেব। আর তোমাদের এই লেসন প্ল্যানার চ্যানেলের মাধ্যমে তোমাদের পড়াশোনাটাকে আমরা সহজ থেকে অতি সহজতর কি করে করা যায় সেইভাবেই আমরা চেষ্টা করছি পড়ানোর। তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবে, আমরা পরের ক্লাসে, আজকের যা ক্লাস তার পরের ক্লাসে এসে সেগুলো কিন্তু আরেকবার কিন্তু বলে দেবো। যাই হোক, লেসন প্ল্যানার চ্যানেলে আজকে ক্লাস 10-এর বহির্জাত প্রক্রিয়া মানে ভূগোলের সেটার প্রথম অংশটুকু পড়ালাম। পরের দিন আবার পরের অংশ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থেকো আর লেসন প্ল্যানার চ্যানেলের সঙ্গে থেকো। সবাইকে আরেকবার শুভরাত্রি।